প্রতিকুর রহমানকে নিয়ে গত বেশ কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে চর্চা চলছে। প্রতিকুর রহমান কেন কংগ্রেস, কেন বিজেপি বা কেন আইএসএফে গেল না? তৃণমূল কংগ্রেস কেন প্রতিকুর রহমানকে নিল? সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো দুর্নীতির অভিযোগ নেই। প্রতিকুর রহমানের মতন একটা লড়াকু নেতৃত্ব কিন্তু ২৬-এর নির্বাচনে তৃণমূলের জন্য ভীষণ রকমভাবে দরকার। বিজেপি যেটা করে আমরা বরাবর দেখেছি, হিন্দু তোষণ। হিন্দুরা তার পাশে রয়েছে কারণ তিনি সর্বধর্ম সমন্বয়েও বিশ্বাসী। শুভেন্দু অধিকারী তিনি এতটা কনফিডেন্ট হন যে হিন্দু ভোটটা তার রয়েছে, হিন্দু ভোট দিয়েই তিনি কিন্তু ভোট বৈতরণী পার করে যাবেন। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি অ্যাকশন রিয়াকশনে। রাজ্য রাজনীতিতে বিভিন্ন আলোচনা এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে, তবে নির্বাচন এলেই দল বদলের একটা ছবি রাজ্যের মানুষ দেখতে পায়। ২০১১ সালের পর থেকে একের পর এক নির্বাচন এবং সেই নির্বাচনের প্রাক্কালেই দলবদল ঘটে। এ রাজ্যের সামনেই ২৬-এর নির্বাচন এবং সেই নির্বাচনের আগে ফের দলবদল। বিজেপি থেকে তৃণমূল কংগ্রেস, আবার সিপিএম থেকে তৃণমূলে, অর্থাৎ পথ একটাই রয়েছে, শাসক দলে যাওয়া। এবং এই ঘটনা একেবারে নতুন নয়, কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু সেই আলিমুদ্দিন স্ট্রিট এবং অবশ্যই তৃণমূল কংগ্রেস। আলিমুদ্দিন স্ট্রিট থেকে সোজা তৃণমূল কংগ্রেসের ঘরে, হ্যাঁ, প্রতিকুর রহমান। এবং যে প্রতিকুর রহমানকে নিয়ে গত বেশ কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে চর্চা চলছে, কিন্তু তৃণমূল কংগ্রেস কেন প্রতিকুর রহমানকে নিল, এই প্রশ্নই এখন উত্তর আমরা খুঁজে বেড়াচ্ছি। তবে তারই মাঝে এমন কিছু প্রশ্ন উঠে আসছে যে প্রশ্নগুলো একেবারে এড়িয়ে যাওয়া যায় না, এবং তাই আমাদের ঘুরে ফিরে ঠিক একই আলোচনা, কেন তৃণমূল কংগ্রেস প্রতিকুর রহমানকে নিল এবং প্রতিকুর রহমান কেন কংগ্রেস, কেন বিজেপি বা কেন আইএসএফে গেল না, সেই প্রশ্ন থাকছে। এবং এই সমস্ত আলোচনায় আমার সাথে থাকছেন আমার সহকর্মী সাংবাদিক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তো যে প্রসঙ্গগুলো আমরা আলোচনা করব তার মধ্যে অবশ্যই যেটা আমরা বলছিলাম, আচ্ছা সায়ন্তিকা, তুমি বলো যে তৃণমূল কংগ্রেস কেন প্রতিকুর রহমানকে নিল, বা তৃণমূল কংগ্রেসেই বা কেন প্রতিকুর রহমান গেল? এই প্রশ্নটা কিন্তু এখনো পর্যন্ত চর্চায় আসেনি। এত নেতা নেত্রী রয়েছে যারা হয়তো তৃণমূলে গেলে তৃণমূলের অনেকটা ভালো ফল হতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস কেন প্রতিকুর রহমানকে নিল, কি মনে হয় তোমার? দেখো, প্রতিকুর রহমান যখন থেকেই এই দল ছাড়বো এরকম একটা জায়গা যখন তার তৈরি হয়েছিল, তার এবং মূল একটা লক্ষ্য ছিল কিন্তু এই রাজ্যে বিজেপিকে আটকানো। এবং এই রাজ্যে যদি এই মুহূর্তে বিজেপিকে আটকাতে হয়, সেক্ষেত্রে লড়াই করার জায়গা তো একমাত্র তৃণমূল। কারণ প্রতিকুর রহমান তিনি খুব ভালোভাবেই জানতেন যে নওশাদ সিদ্দিকীর হাত ধরলে বা হুমায়ুন কবিরের হাত ধরলে বিজেপিকে আটকানোর যে বিষয়টা, সেটা কিন্তু হতো না। তার মূল লক্ষ্য কিন্তু বিজেপিকে আটকানো, এবং সেই বিজেপিকে আটকানোর জন্য এই মুহূর্তে তৃণমূল ছাড়া অন্য কোনো রাস্তা খোলা নেই। অন্যদিকে আরও একটা বড় প্রশ্ন, একটা সর্বহারার দল, রাজ্য রাজনীতিতে একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়া একটা দল, সেই দল থেকে তৃণমূলকে কেন কাউকে নিতে হচ্ছে? ইতিমধ্যে তো এই প্রশ্নটা সামনে আসছে। দেখো, তৃণমূলের কাছেও কিন্তু প্রতিকুর রহমানের মতন একটা মুখ আসন্ন নির্বাচনের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, খুব দরকার ছিল। যদিও প্রতিকুর রহমান তিনি বলেছেন তিনি নাকি এই নির্বাচনে তার টিকিট দরকার নেই, কিন্তু আদৌ তাকে টিকিট দেওয়া হবে কিনা তার উত্তর কিছুদিনের মধ্যেই মিলবে। কিন্তু প্রতিকুর রহমান এককালীন কমরেড বা সদ্য প্রাক্তন কমরেড, অনেক লড়াই করেছে, অনেক লড়াই করে তো আজকে এই প্রতিকুর রহমান হয়েছে। এবং সেই লড়াইটা তিনি করেছেন বলেই লোকসভা নির্বাচনে তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দল তাকে টিকিট দিয়েছিল। এবং একটু খতিয়ে দেখলে দেখা যায় যে দুর্নীতির অভিযোগ, খাটের তলায় কোটি কোটি টাকা,
কোনো বান্ধবীর বাড়িতে বা তার ঘনিষ্ঠ কারুর বাড়িতে টাকা উদ্ধার হয়েছে এমনটা কিন্তু একদম নয়। তার যে ব্যাংক অ্যাকাউন্ট, তার যে ব্যাংক ব্যালেন্স, সেটাও যে প্রচুর, অর্থাৎ রাজনীতি করে প্রচুর টাকা তিনি পেয়েছেন এমনটাও নয়। 7,000 টাকা তিনি ভাতা পেতেন, সেটা দিয়ে তার সংসার চলতো। সব থেকে বড় কথা, কোনো দুর্নীতির অভিযোগ নেই। এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে তৃণমূলের বিরুদ্ধে বা রাজ্য সরকারের বিরুদ্ধে বিরোধীরা যে বিষয়টা নিয়ে বারবার আক্রমণ শোনায় তা হচ্ছে একাধিক ক্ষেত্রে দুর্নীতি, সেটা বিভিন্ন নেতাদের বিরুদ্ধে। কিন্তু প্রতিকুর রহমান সাম্প্রতিক ইতিহাস বা সাম্প্রতিক যারা নেতা নেত্রী রয়েছেন যে কোনো দল মিলিয়ে খতিয়ে দেখলে কিন্তু দেখা যায় যে কোনো দুর্নীতি কিন্তু নেই। এর পাশাপাশি এই মুহূর্তে তৃণমূলে যারা এই সেকুলার বা সংখ্যালঘু যারা রয়েছেন, মুসলিম সম্প্রদায়ের নেতা নেত্রী যারা রয়েছেন, আমরা ফেরহাদ হাকিমের কথা বলতে পারি, আমরা সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথা বলতে পারি, আমরা শওকত মোল্লার কথা বলতে পারি, এদের বিরুদ্ধে এরা নিঃসন্দেহে দুঁদে রাজনীতিবিদ, অস্বীকার করার কোনো জায়গা নেই। বরং প্রতিকুর রহমানের থেকে তারা অনেক 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 এগিয়ে অভিজ্ঞতায় এবং সার্বিকভাবে লড়াইয়ের ক্ষেত্রে। কিন্তু একটু খতিয়ে দেখলে দেখা যায়, নিরপেক্ষভাবে বললে দেখা যায় যে যে অভিযোগ, দুর্নীতি একটা হলেও তো অভিযোগ রয়েছে, একটা হলেও তো স্ট্যাম্প রয়েছে, কিন্তু প্রতিকুর রহমান নেই তো। তাই সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের কাছেও কোথাও গিয়ে এই রকম একটা মুখকে যদি দলে নেওয়া যায়, অবশ্যই সিপিএমকে তো ধাক্কা দেওয়ার একটা বিষয় রয়েইছে। এবং এই যে সিপিএমের যে অন্তঃসার শূন্যতা, যেটা প্রমাণ করে দিয়ে প্রতিকুর রহমান দল ছেড়েছেন, সেলিমের একমুখীনতা, সেটা তো সেই জায়গাটাকে আরও প্রকট করে দেওয়া, বামেদেরকে একটা ধাক্কা দেওয়া, সেই বিষয়টাও রয়েছে। কিন্তু প্রতিকুর রহমানের মতো একজন লড়াকু নেতৃত্ব, কারণ তিনি তার ওই চত্বরের যে রাজনীতি, সেই চত্বরটাকে তিনি কিন্তু খুব ভালোভাবে বোঝেন, একদম মাটির সঙ্গে তার সংযোগ রয়েছে। ওই একটা কথা খুব কয়েকদিন ধরে চলছে যে গায়ে তার সোঁদা মাটির গন্ধ, একদম তাই। এরকম একটা মানুষকে, এরকম একটা নেতাকে যদি তৃণমূল পায় নির্বাচনে, সেটা যেভাবেই তাকে কাজে লাগানো হোক না কেন, আখেরে তো তৃণমূলেরই লাভ। দেখো, এই প্রসঙ্গটা অবশ্যই আসে, কিন্তু এগুলো ভুলে গেলে চলবে না যে 2011 সালে যে সময় রাজ্যের যে পট পরিবর্তন হলো, সেই 2011 সালের আমরা নির্বাচনের সময় দেখেছিলাম যে সেখানে একটা এই আলোচনার ভিত্তিতে একটা নির্বাচনে যাওয়া যাচ্ছিল, যেখানে শিল্প, কৃষি এই সবগুলো আলোচনা, অর্থাৎ নতুন কলকারখানা হবে কিনা বা কৃষি উন্নয়নটা কত হবে, কীভাবে হবে, এবং শুধু বেকার যুবক যুবতীদের জন্য তাদের কর্মসংস্থানে, এই একটা লড়াই ছিল। এবং যে লড়াইয়ের মধ্যে তোমার নন্দীগ্রাম বা সিঙ্গুর বা নেতায়ের ঘটনা, সেগুলো ইনক্লুড হয়েছে। এবং তার ওপর বেশ করে 2011 নির্বাচন হলো, তার পরবর্তীতে নির্বাচন, এবং এই যে পরবর্তী যে নির্বাচনগুলো হলো, সেই নির্বাচনে একের পর এক ঘটনা আমরা দেখতে পাচ্ছি, যেখানে আলোচনাটাই হচ্ছে, বা যেটা মূলত সমস্ত রাজনৈতিক দলগুলো যেটা এজেন্ডা, শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এবং দুর্নীতির অভিযোগ বিভিন্ন সেক্টরে, শিক্ষা, স্বাস্থ্য, তারপরে তোমার এই শিল্প, বিভিন্ন সময় বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ এসছে। এবং কিন্তু প্রশ্ন আসছে যে সময় আমরা দাঁড়িয়ে আছি, অর্থাৎ এই যে 26 ফেব্রুয়ারি মাসে, এখন কিন্তু আলোচনা কিন্তু ওই শিক্ষা, স্বাস্থ্য, শিল্পায়ন, দুর্নীতির এই সব কোনো প্রশ্ন আসছে না। এখন হচ্ছে এই প্রতিকুর রহমানকে তৃণমূলে নেওয়ার কারণটা কি হতে পারে। তার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ দেখো, যেটা মনে হয়, জানি না সেটা তুমি সহমত পোষণ করবে কিনা, কারণ প্রতিকুর রহমান সিপিএম থেকে আর নতুন করে কিছু পাওয়ার নেই। এবং সিপিএম থেকে কিছু পাওয়ার নেই এই কারণে বলছি, কারণ অলরেডি প্রতিকুর রহমান সে দীর্ঘদিন ধরে সে জেলায় রাজনীতি করেছে, এবং সেইভাবে তাকে পারফিউম মেখে আর 5টা মিছিল মিটিংয়ে আর 5 জন লিডারশিপের পাশে তাকে কলকাতায় দেখা যায় না, কোনো সভা সমাবেশে খুব একটা প্রতিকুর রহমানকে দেখা যায় না। কিন্তু প্রতিকুর রহমানকে একটা পদ দিয়েছিল, কিন্তু বিভিন্ন ইস্যুতে প্রতিকুর রহমানকে নিয়ে মোহাম্মদ সেলিম হাঁটছেন, বা বিমান বসু হাঁটছেন, বা সুজন চক্রবর্তী হাঁটছেন, এই রকম ছবি কিন্তু দেখতে পাইনি। কিন্তু প্রশ্ন, অর্থাৎ শহুরের রাজনীতি থেকে প্রতিকুর রহমান কিন্তু অনেকটা দূরে ছিলেন, যেখানে সৃজন, শতরূপ, কলতান, এই নামগুলোকে আমরা বারবার আলোচনায় দেখেছি। হ্যাঁ, বলো প্লিজ। প্রতিকুর রহমানের কাছে নতুন করে বামেদের কাছ থেকে কিছু পাওয়ার নেই, এবং যে জায়গা থেকে ও রাজনীতিটা শুরু করেছিল, যেখানে 2024 লোকসভা নির্বাচনে আমি দেখছিলাম সে যে তার
পঞ্জিকা দিয়েছে, অর্থাৎ যে হলফনামা দিয়েছে নির্বাচন কমিশনের কাছে, তার দুটো ব্যাংক অ্যাকাউন্ট দেখতে পাওয়া গেছে। একটি ব্যাংক অ্যাকাউন্টে তার ছিল 7,200 টাকা সামথিং, এবং আরেকটি যে অ্যাকাউন্ট ছিল সেটা শুধুমাত্র নির্বাচনী অ্যাকাউন্ট, সেখানে 6 লাখ টাকা মতো ছিল, যেটা নির্বাচনের জন্য পার্টি তাকে দিয়েছিল। এর বাইরে যে কথাটা তুমি গোড়াতেই বলছিলে, যে এই যে সেকুলার যে মুখগুলো রয়েছে তৃণমূলের মধ্যে, অর্থাৎ সংখ্যালঘু যে মুখগুলো রয়েছে, শেখ শাহজাহান ছিল, এই ববি হাকিম, ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ বলতে সেই অভিযোগ নারদা স্টিং অপারেশন, একদমই। আচ্ছা, এরপরে যেটা আসছে এই যে সিদ্দিকুল্লাহ চৌধুরী, তার বিরুদ্ধে এই হুমায়ুন কবির বলছে যে চাকরিতে ঢালাও, ওর নিজের লোকেদেরকে চাকরি দিয়ে গেছে। এবার এই দিকে আসে, যদি আমরা দক্ষিণ 24 পরগনার দেখি, সেখানে শওকাত মোল্লা, সেও একটা সেকুলার মুখ। এখানে আরো একজন নেতা রয়েছে তৃণমূল কংগ্রেসের এই দক্ষিণ 24 পরগনার, শওকাত মোল্লা, এবং এদের বিরুদ্ধে কম বেশি কিন্তু কোথাও না কোথাও অভিযোগ রয়েছে। ফলে প্রতিকুর রহমানের একেবারে স্বচ্ছ একটা ভাবমূর্তি, যা সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো দুর্নীতির অভিযোগ নেই। শিক্ষিত ছেলে, ভালো বলতে পারে এবং একটা মুখ হয়ে উঠতে পারে। কারণ তুমি দেখো যতগুলো নির্বাচন রয়েছে, সেই নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে খুব একটা বেশি কিন্তু সারা রাজ্য জুড়ে প্রচার অভিযান চালিয়েছে এই রকম সেকুলার মুখ কিন্তু তৃণমূলের মধ্যে খুব একটা দেখা যায়নি। মাঝে মধ্যে দু একবার আমরা ফিরহাদ হাকিমকে দেখেছি যে বিভিন্ন জায়গায় তিনি সভা সমাবেশ করেছে, কিন্তু প্রতিকুর রহমানকে যদি তৃণমূল এটাকে কাজে লাগাতে পারে, যদিও ভবিষ্যতে এই যে ব্যাংক অ্যাকাউন্ট আজকের ডেটে যেটা রয়েছে প্রতিকুরের, ভবিষ্যতে সেটা কতটা অদল বদল হবে। কিন্তু তুমি আমাকে বলো যে এই নির্বাচনের আগে প্রতিকুর রহমান 24 নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, সেই তুলনায় দক্ষিণ 24 পরগনার একটা বড় অংশের মানুষ কিন্তু প্রতিকুরকে চেনে না, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু সেই প্রতিকুর রহমানকে নিতে তৃণমূল এত মরিয়া প্রয়াস চালালো কেন? এবং যেদিন প্রতিকুর রহমান তার রাজ্য কমিটিতে চিঠিটা দিল এবং গ্রুপে পোস্ট করলো, সেই দিনকেই আমরা দেখলাম যে তৃণমূলের যিনি মুখপাত্র অর্থাৎ কুণাল ঘোষ, তিনি কিন্তু প্রথম এই বিষয়টাকে প্রকাশ্যে এনেছিলেন। ফলে প্রতীককে নিতে একেবারে মরিয়া প্রয়াস চালিয়েছিল। কিন্তু এই মরিয়া প্রয়াস চালানোর পেছনে আর কি কারণ থাকতে পারে সায়ন্তিকা? দেখো, একাধিক কারণ কিন্তু থাকতে পারে। কারণ আবারও বলবো যে আমরা কিছুদিন আগেই আমাদের দর্শকদের কাছে একটা বিষয় আমরা জানিয়েছিলাম যে সিপিএমকে ভয় পাচ্ছে তৃণমূল, এই বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির কাছেও তো একটা ধাক্কা দেওয়ার এই মুহূর্তে দরকার রয়েছে। এবং বিজেপিও যখন দেখছে যে তৃণমূলের বিরুদ্ধে তাদের এই এসআইআর অস্ত্রটা কাজ করলো না, তার মানে নির্বাচনের প্রচার যখন শুরু হবে আবারও সেই দুর্নীতি, আবারও চাকরি, শিক্ষা, বালি, কয়লা, যাবতীয় সব কিছু সেই চুরি দুর্নীতি নিয়ে একটা অস্ত্র তখন তাদের হাতে থাকছে। সেই অস্ত্রটাকে প্রতিহত করতে তো তৃণমূলের কাছেও বা রাজ্য সরকারের কাছেও একটা শক্তপোক্ত অস্ত্র চাই। এবং যে সমস্ত মুখগুলোকে নিয়ে নির্বাচনের এই লড়ার যে একটা প্রক্রিয়া তৈরি হচ্ছে, ইতিমধ্যেই সেটা শুরু হয়ে গিয়েছে, সেই নামগুলোর বিরুদ্ধে তো একাধিক অভিযোগ তো রয়েইছে। তবে হ্যাঁ, তৃণমূল কি এটা জানে না যে আজকে যদি প্রতিকুর রহমানকে দলে নেওয়া হয়, প্রতিকুর রহমানকে যদি নির্বাচনের কাজে লাগানো হয়, তাকে যদি প্রচারের অংশ করা হয়, সেক্ষেত্রেও বিরোধীরা বলবে যে তাহলে কি এখন সিপিএম এর থেকে তৃণমূল কি ওয়াশিং মেশিন হয়ে যাচ্ছে? সিপিএম থেকে যারা আসছে ঝাড়াই বাছাই করে কি একদম তৃণমূলে ঢুকে যাচ্ছে? সেই জায়গাও কিন্তু বলার থাকছে। কিন্তু সেইটুকু জায়গাকে বাদ দিয়ে প্রতিকুর রহমানের মতন একটা লড়াকু নেতৃত্ব কিন্তু 26-এর নির্বাচনে তৃণমূলের জন্য ভীষণ রকম ভাবে দরকার। আরেকটা জিনিস, যেটা কি তোমার এটা কি মনে হয় যে সময় আমরা এই ভিডিওটা করছি, সেই সময় এই বঙ্গ রাজনীতিতে সব থেকে যেটা আলোচ্য বিষয় হয়ে উঠছে সেটা হচ্ছে যে সেকুলারিজম, অর্থাৎ এই যে সেকুলার মানে একটা কঠিন লড়াই, যে ওরা 30% আমরা 70%, এই একটা ইকুয়েশন কিন্তু চলছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যখন হুমায়ুন কবির দল তাকে বহিষ্কার করার পরেই সে বলছে বেলডাঙ্গাতে একটা মসজিদ তৈরি করে, বাবরি মসজিদ, আবার উল্টো দিকে ছবিটা যদি আমরা দেখি, এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন মহাকাল মন্দির হবে। এবং কোথাও কি মনে হচ্ছে যে এখন সেই আলোচনাটা নেই যে দুর্নীতির প্রশ্ন, কর্মসংস্থানের প্রশ্ন, হাসপাতালের পরিকাঠামো, এইগুলো নিয়ে কিন্তু আলোচনা নেই।
তাহলে কি এই সেকুলারিজমের ভিড়ে তৃণমূল কি মনে করছে যে এমন একটা মুখ দরকার যে মুখটা আগামী দিনে এই জায়গাগুলোকে ভাঙতে পারবে, অর্থাৎ এই 30% বা 70% বা এদিকে হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদ বা উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা এই মহাকাল মন্দির, যেখানে একটা সেকুলারিজম, কারণ বামেদের মধ্যে সেকুলার মুখ বলতে মোহাম্মদ সেলিম এমনিতেই রয়েছে, কারণ ও কখনো হুমায়ুন কবিরের সাথে বৈঠক করছেন, কখনো বা দলের মধ্যে ব্যাকফুটে চলে যাচ্ছে। কিন্তু প্রতিকুর রহমান কি কোথাও মনে হয় যে এই সময়কালে দাঁড়িয়ে যেখানে মানে নিজেকে সেকুলার প্রমাণ করার তৃণমূলের পক্ষে এটা একটা একটা উপযুক্ত সময় যেখানে প্রতীককে দিয়ে এই জায়গাটা তারা তৈরি করতে পারে বা এই জায়গাটা তারা ভাঙতে পারে, এটা কি তোমার মনে হয়? একদম মনে হওয়ার কিন্তু একাধিক জায়গা রয়েছে, কারণ এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে মন্দির মসজিদের রাজনীতি যে চলে তা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং বিজেপি যেটা করে আমরা বরাবর দেখেছি হিন্দু তোষণ, বিজেপির কাছে একটা হিন্দু তোষণের জায়গা রয়েছে এবং হিন্দু দ্বারা বিজেপির কাছে যতটা গুরুত্ব পায় অন্য ধর্মেও বা অন্য ধর্মের মানুষ কিন্তু ততটা গুরুত্ব কি পায়, একটা বিতর্কিত প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানেন আলাদাভাবে এই বিজেপির যে তোষণের রাজনীতি, ধর্মীয় তোষণের রাজনীতি তার করার দরকার নেই, হিন্দুরা তার পাশে রয়েছে, কারণ তিনি সর্বধর্ম সমন্বয়েও বিশ্বাসী। তিনি হিন্দুদের যে কোনো উৎসবেও তিনি যান, ঈদের উৎসবে তিনি নামাজ পড়তেও যান, আবার তিনি কিন্তু অ্যালেন পার্কে আসতেও ভোলেন না। তিনি কিন্তু প্রত্যেকটা ঈদের দিনে রিজওয়ানুর রহমানের বাড়িতেও তিনি কিন্তু যান, অর্থাৎ সর্বধর্মকে নিয়ে তিনি চলতে পছন্দ করেন এবং তার এই সর্বধর্মকে নিয়ে চলার যে একটা পন্থা, সেই পন্থায় সর্বশেষ যে বিষয়টা যোগ হয়েছে তা হলো মহাকাল মন্দির। কিন্তু অন্যদিকে এই মুহূর্তে যে ধর্মীয় বিভাজনের রাজনীতি আমাদের রাজ্যে আমরা দেখতে পাচ্ছি, সেখানে দাঁড়িয়ে কিন্তু মেরুকরণ, যেটা ধর্মীয় মেরুকরণ, সেটা তো ভীষণভাবে স্পষ্ট হয়ে গিয়েছে। একদিকে হুমায়ুন কবির রয়েছেন, তিনি তার নতুন দল তৈরি করে একটা নতুন একটা মসজিদ তৈরি করে ফেলবেন, সেই একটা তিনি বার্তা দিচ্ছেন। অন্যদিকে নওশাদ সিদ্দিকী তিনি তো রয়েইছেন, তাকে তো অস্বীকার করা যায় না। এর পাশাপাশি এই যে ধর্মীয় মেরুকরণ, যাতে ভোটটা যাতে ভাগাভাগি হয়ে যাবে, সেটা কিন্তু তৃণমূলও খুব ভালোভাবে জানে যে এই ধর্মীয় মেরুকরণের রাজনীতিটাকে যদি নির্বাচনেও কোনো রকমভাবে না ভেঙে দেওয়া হয়, তাহলে কিন্তু এই মুসলিম ভোটটা কোন দিকে যাবে তার উপরেও কিন্তু 26-এর নির্বাচনে বাংলার মসনদে কে বসতে চলেছেন বা কতটা ভোট পার্সেন্টেজ নিয়ে বসতে চলেছে সেটাও কিন্তু ম্যাটার করছে। তাহলে এই জায়গাটাতে প্রশ্ন আসতেই পারে, কারণ 2021 সালে আমরা যখন দেখলাম এই নওশাদ সিদ্দিকী প্রথম যে দলটা করলো, সেই সময় যদি এই মেরুকরণের যদি কথা বলা হয়, তাহলে সেই সময় একটা দল যেটা সম্পূর্ণ একটা অধিকাংশ যারা লিডারশিপ ছিল তাদের মধ্যে অনেকেই মুসলিম ছিল বা হিন্দুরাও ছিল, এখানে হিন্দু বা মুসলিম আলাদা করে কিছু বলার নেই, কিন্তু এই আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী এরা তো প্রথমের সারিতে ছিল। আজকে যেমন হুমায়ুন কবির তার দলের সামনের সারিতে রয়েছে, তাহলে হুমায়ুন কবির বা নওশাদ সিদ্দিকী, আমি মনে করি যে 2021-এ নওশাদ সিদ্দিকীকে বা আব্বাস সিদ্দিকীকে দেখেই যদি ভোটটা হয়, তাহলে তো কেন একটা আসন, একদমই, তাহলে সেই সময় টোটাল যে মুসলিম ভোটটা সেটা তাহলে চলে যেত নওশাদ সিদ্দিকীর ভোট ব্যাংকে, সেটা তো যায়নি, সেটা তো গেল না। তাহলে প্রশ্ন হচ্ছে যে আজকে যদি হুমায়ুন কবির সেও একটা নতুন দল করেছে, তাহলে দুটো দল হয়ে গেল, তাহলে মানুষ তাহলে দুটো জায়গায় ভাগ করে দিল ভোটটা। এবার প্রশ্ন হচ্ছে যে এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বারবার বলছেন যে তারা যে 2024-এর লোকসভা নির্বাচনে যে ভোটটা তারা পেয়েছিল, সেই ভোটটা সমস্তটাই হিন্দু ভোট। 2021-এর বিধানসভায় তারা যে আসনটা পেয়েছিল সমস্তটাই হচ্ছে হিন্দু ভোট। তাহলে কোথাও কি মনে হচ্ছে যে এটা নেতারাই ঠিক করে দিচ্ছে যে হিন্দু মুসলিমের মধ্যে ভাগাভাগি? একদম, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং সবথেকে বড় কথা, এই রাজ্যে যে এই মুহূর্তে ধর্মীয় হিংসাটা মাঝে মধ্যেই মাথাচাড়া দেয়, ধর্মীয় বিভাজনটা এত বেশি স্পষ্ট হয়, কিছু রাজনৈতিক নেতার উস্কানিমূলক মন্তব্য যে এর জন্য দায়ী থাকে তা অস্বীকার করার বিন্দুমাত্রতম কোনো জায়গা নেই। অবশ্যই এটা আমি হুমায়ুন কবির এই বিধানসভাতেই আমরা দেখেছিলাম যে যেভাবে তিনি বক্তব্য রেখেছিলেন, যদিও এই আলোচনা আমরা বিষয়টা বলছিলাম না, মানে কেটে নদীতে ভাসিয়ে দেবে, মানে কতটা একটা অসংবেদনশীল এবং রাজ্যকে উত্তাল করে দেওয়ার মতন একটা মন্তব্য।
যাদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন কথাটা, তারা চাইলে কিন্তু একটা দাঙ্গা লাগিয়ে দিতেই পারতো, এবং কোথাও গিয়ে তিনিও হয়তো সেটা চেয়েছিলেন। এবং সেটাই বলছিলাম যে তাহলে যদি শুভেন্দু অধিকারী তিনি এতটা কনফিডেন্ট হন যে হিন্দু ভোটটা তার রয়েছে, হিন্দু ভোট দিয়েই তিনি কিন্তু ভোট বৈতরণী পার করে যাবেন, তাহলে সেই অঙ্ক তো তৃণমূল সরকারও করতে পারে। তৃণমূলও তো অবশ্যই করবে, কারণ তাদের কাছেও তো একটা প্রেস্টিজ ফাইট, তাদের কাছেও পাখির চোখ 26-এর নির্বাচন, নবান্ন, আরও একবার সেখানে যাওয়া। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা গোটা শাসক দল তারা কিন্তু জানেন যে হিন্দু ভোট পার্সেন্টেজটা কতটা তাদের কাছে রয়েছে, এবং মুসলিম ভোটটা কতটা ভাগাভাগি হয়েছে বা হতে পারে এই সিচুয়েশনে। কারণ দেখো, একটা কথা অস্বীকার করার খুব একটা জায়গা নেই, হুমায়ুন কবির নতুন যে দল তৈরি করেছেন সেই দল হিন্দু মুসলিম নির্বিশেষে কতটা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারলো এই কটা দিনে, বা আগামী যে কটা দিন নির্বাচনে বাকি রয়েছে কতটা পারবে, তা নিয়ে একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। সুতরাং হুমায়ুন কবির এখানে সেকেন্ড ফ্যাক্টর। প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে নওশাদ সিদ্দিকীকে নিয়ে, প্রশ্ন থেকে যাচ্ছে আইএসএফকে নিয়ে, এবং সেই জায়গায় আইএসএফ এর যে ভোটটা, যেটা যাতে একদমই নওশাদ সিদ্দিকীর কাছে যাতে না যায়, সেই ভোট অঙ্কটা এবং যাতে তৃণমূলের কাছে আসে, তার জন্য তো প্রতিকুর রহমানের মতন একটা মুখ দরকার। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো এটাও জানেন যে তার কাছে তার সামগ্রিক যে ভোট ব্যাংক, সেখানে কতটা মুসলিম ভোট ব্যাংক রয়েছে, এবং এই মুসলিম ভোট ব্যাংক যাতে অন্য কোনোভাবে কোনো দিকে যাতে শিফট না হয়ে যায়, তার জন্য তো অবশ্যই প্রতিকুর রহমানের মতন একটা মুখ, যার বিরুদ্ধে দুর্নীতির বিন্দুমাত্রতম কোনো অভিযোগ নেই, যার সাদা জামায় এখনো পর্যন্ত কোনো কালির ছিটে লাগেনি, অপরাধের ছিটে লাগেনি, তাহলে সেরকম একটা মুখকে যদি দাঁড় করানো যায় এবং নিজেদেরকে যে সত্যিকারের সেকুলার, সত্যিকারের যে ধর্ম নিরপেক্ষ, কারণ আবারও বলবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রত্যেকটা ধর্মকে নিয়ে চলতেই তিনি পছন্দ করেন, এবং সেই বার্তাটা দেওয়া নির্বাচনের আগে যে আমরা কোনো ধর্মকে, বিশেষ কোনো ধর্মকে আমরা তোষণ করছি না, তোষণের রাজনীতি তৃণমূল সরকার বা তোষণের রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে না, সেই একটা বার্তা আরও সুস্পষ্টভাবে দেওয়ার জন্য প্রতিকুর রহমান ছাড়া এই মুহূর্তে মুখ আর কোথায়। অবশ্যই আলোচনা পরবর্তীতে আবারও হবে, তবে সময় আমাদের একেবারেই শেষের দিকে। কিন্তু নির্বাচন হোক ইস্যুর ভিত্তিতে, নির্বাচন হোক রাজ্যের উন্নয়নের ভিত্তিতে, নির্বাচন হোক বেকার কর্মসংস্থানের, নির্বাচন হোক শিল্পের দাবিতে, এবং যেভাবে বঙ্গ রাজনীতিতে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনার মধ্যে বিভিন্ন ইস্যুর ভিত্তিতে বারবার নির্বাচন হয়েছে, আশা তো করাই যায় 26-এর নির্বাচন অবশ্যই এই রকম কেন্দ্রিক হোক, রাজ্যের উন্নয়ন, ধর্মীয় মেরুকরণের যে রাজনীতি বা ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার যারা প্রচেষ্টা চালাচ্ছে তাদের সেই প্রচেষ্টা অবশ্যই ব্যর্থ হবে, এবং মানুষ উন্নয়নের পক্ষেই যে ভোট দেবেন, মানুষ রাজ্যের স্বার্থেই, এবং শুধু তাই নয় নিরাপত্তার স্বার্থেই যে মানুষ ভোট দেবে এ কথা বলার অপেক্ষা রাখছে না। যে কোনো নতুন দল তারা অনেক আশাবাদী থাকেন, তাদের দল অবশ্যই এই ভোট ব্যাংকে ছাপ ফেলতে পারবে, সেই আশাতেই তারা যেমন এগোচ্ছে এ রাজ্যের শাসক এবং সর্বোপরি বিরোধীরা, তারাও চাইছে শাসককে কুপোকাত করে তারাও বাংলার মসনদে বসবে। তাই আলোচনাটা এখানেই শেষ করছি, এবং যেতে যেতে অবশ্যই আমরা বলবো আপনারা আপনাদের মূল্যবান যে বক্তব্য সেটা অবশ্যই জানান, অ্যাকশন রিয়াকশন আপনাদের কেমন লাগছে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন দাদা দিদির রাজনীতিতে, কারণ সেই প্ল্যাটফর্মেই আমাদের এই অ্যাকশন রিয়াকশন। আজ আমি আর সায়ন্তিকা বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবারও দেখা হচ্ছে।